কিন্তু আমার ইচ্ছা আছে যে আমার দৌলতখার ভিতরে এই দক্ষিণ জনগণ ইউনিয়ন হবে একটা মাদক মুক্ত, বাল্য বিবাহ মুক্ত, সন্ত্রাস মুক্ত, ইপিজিন মুক্ত একটা ইউনিয়ন। এবং আমি ঘোষণা দিয়েছিলাম নির্বাচনের সময়, আমি বলেছিলাম যে দক্ষিণ জনগণ আমি যদি চেয়ারম্যান হই তাহলে একটা মডেল ইউনিয়ন হিসেবে আমি এটা গড়ে তুলব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দৈনিক তৃতীয় মাত্রা রাজনৈতিক অঙ্গন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা আজকে যার সাথে কথা বলবো আপনারা অনেকে হয়তো বা ক্যামেরার মাধ্যমে দেখতে পেরে চিনতে পেরেছেন। কথা বলতে এসেছি দৌলত খান উপজেলার ৫ নং দক্ষিণ জয়নগর ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ আওয়ামী লীগের একজন পরীক্ষিত নেতা, ৬৯ গণ অভ্যুত্থানের মহানায়ক এই ভোলা জেলার অভিভাবক জননেতা তোফায়েল আহমেদের স্নেহধন্য। কথা বলতে এসেছি নাজমুল হাসান বাচ্চু চেয়ারম্যানের সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি ভালো আছি। রাজনীতির সাথে আপনার পথ চলাটা দীর্ঘদিনের, আপনি রাজনৈতিক পরিবারেরই সন্তান। শুরুটা কখন থেকে? আমরা তো যেহেতু রাজনীতির সাথে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সাথে আমাদের সাথে একটা আত্মার টান আছে। আমার চাচা যেহেতু দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জড়িত, সে বাংলাদেশ আওয়ামী লীগের একজন বর্ষীয় নেতা, সে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিল, প্রেসিডিয়াম সদস্য ছিল, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সে কয়েকবার মন্ত্রী ছিল, সে বারবার ভোলা থেকে নির্বাচিত এমপি। এবং সেই জন্য আমরা যখন ছোট ছিলাম, যখন আমরা প্রাইমারি স্কুলে শিখি, আমরা যখন ল্যাংটা অবস্থায় আমরা নৌকার স্লোগান দিছি এবং নৌকাকে ধারণ করে রাখছি। আর আজ পর্যন্ত আমরা নৌকা নিয়ে আসি। আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমার যে চাচা বঙ্গবন্ধুর অত্যন্ত স্নেহভাজন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার যে চাচাকে আজকে তোফায়েল আহমেদ বানিয়ে সারা বিশ্বে পরিচিত করে দিয়েছে, সারা বাংলাদেশে পরিচিত করে দিয়েছে। সেজন্য আমরা যতদিন বেঁচে থাকব এই বঙ্গবন্ধুর আদর্শকে লালন পালন করে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধারণ করে আমরা আজীবন নৌকার সাথে এবং আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হতে থাকবো। এবং আমরা ছোটবেলা থাকতেই আমরা নৌকার স্লোগান দিয়েছি এবং যতদিন বেঁচে থাকবো ততদিন দিব। নৌকার স্লোগান দিয়ে বড় হয়েছি। জি, আপনি গত ইউপি নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে বেশ আলোচনা সৃষ্টি করেছেন। জনগণের ব্যাপক সমর্থন নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত। আজকে প্রায় দীর্ঘ ২.৫ বছর চলতেছে। প্রাপ্তি অপ্রাপ্তি এই ইউনিয়নবাসী কি বলবেন? আসলে সত্যি কথা বলতে কি, আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছি, মানুষ আমাদেরকে যে আশা আকাঙ্ক্ষা দিয়ে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছে, আমরা কিন্তু সে মানুষের আশা আকাঙ্ক্ষা ঠিকমতো আমরা চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদের সদস্য যারা আছে আমরা কিন্তু সেটা পূরণ করতে পারতেছি না। তার কারণ হলো আগে ইউনিয়ন পরিষদের কিছু জিনিস ছিল, যেমন এলজিএসপি, তারপরে লজিক, তারপরে এডিবি, বিভিন্ন ১০০ দিনের কর্মসূচি বা ৪০ দিনের কর্মসূচি এই সমস্ত ছিল। এইগুলো কাজ করে আমরা মানুষের নিত্য চাহিদা পূরণ করতে পারতাম, হয়তো আমরা রাস্তাঘাট মেরামত করতে পারতাম বা ছোট ছোট যে কালভার্ট বা ইউড্রেন এরিয়া আমরা করে দিতে পারতাম। কিন্তু এখন মানুষ আমাদের কাছে আসে, কিন্তু আমাদের একেবারে এই সমস্ত কিছুই নেই ইউনিয়ন পরিষদ। আমরা এখন ইউনিয়ন পরিষদে যে চেয়ারটা আছি, আমি একজন চেয়ারম্যান, মানুষ আমাদেরকে সম্মান করে, শুধু আমরা এইটুকু সম্মানটুকু নিয়ে আছি। আসলে আমরা আমাদের আর্থিক স্বল্পতার কারণে আমাদের মানুষের, যেমন আমার দক্ষিণ জনগণে আপনার ধরেন ২৪,০০০ মানুষ বসবাস করে, ২৪,০০০ মানুষ বসবাস করে, আমি ২৮৮টা বিজিডি কার্ড পেয়েছি, কিন্তু ২৮৮ জনে এই সুযোগটা পাচ্ছে, কিন্তু আর মানুষরা আমরা আর কিছু দিতে পারতেছি না। আর বছরে আপনার ৪০০-৫০০ নামে আমরা যেই বিশেষ বিজিএফটা পাই, ঈদ বিজিএফ, ৪-৫০০ লোককে আমরা দিতে পারতেছি। আর আমরা মানুষের যে সেবাটা, ওই সেবাটা আমরা দিতে পারতেছি না, কারণ আমাদের এই দক্ষিণ জনগণ, আমাদের ইউনিয়নটা হলো গরিব। আসলে সরকারের উচিত, যদি স্থানীয় সরকারকে শক্তিশালী করে তাহলে বাংলাদেশ সরকার শক্তিশালী হবে। আর স্থানীয় সরকার, ইউনিয়ন পরিষদ যারা আমরা চেয়ারম্যান আছি, ইউনিয়ন পরিষদকে যদি শক্তিশালী না করে, ইউনিয়ন পরিষদকে যদি সরকার ওইভাবে না দেখে, তাহলে বাংলাদেশ সরকার যতই চেষ্টা করুক, বাংলাদেশ কখনো যেই
ডিজিটাল যুগ পের হয়ে স্মার্ট বাংলাদেশে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু কখনো পূরণ করতে পারবে না। এই স্বপ্ন পূরণ করতে হলে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে ইউনিয়ন পরিষদকে আরো জোরে তোরে শক্তিশালী করতে হবে। সামাজিক সুবিধা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা আসলে এটা কি পরিমাণ আছে আপনার ইউনিয়নে? আমার ইউনিয়নে যেমন আমি আবার চাহিদার কতখানি? চাহিদার অভাব নেই, যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ পাইতেছি না। যেমন আমি চেয়ারম্যান হওয়ার পরে প্রথম বয়স্ক ভাতা বিধবা ভাতার একটা নাম পেয়েছি, যে একটা ইউনিয়নে একটা ওয়ার্ডই 200 বিধবা আছে বা বয়স্ক আছে, কিন্তু আমি মাত্র 20টা নাম পেয়েছি। তাহলে আপনি বলেন আমার 9টা ওয়ার্ড 20টা নাম দিয়ে আমি কিভাবে বয়স্ক এবং বিধবা ভাতা আমি পূরণ করবো? তাহলে মানুষের যে চাহিদা, এই চাহিদা আমরা পূরণ করতে পারি না, বরং আমরা বদনামের ভাগাভাগি হচ্ছে। যে চেয়ারম্যান মেম্বাররা আমাদেরকে দেয় না, তারা টাকার বিনিময়ে অন্য অন্য মানুষকে সব দিয়ে ফেলে, কিন্তু প্রকৃত না। আপনি দেখেন, এই যে আমার কাছে লিস্ট আছে, এই যে লিস্টে প্রায় এই যে লিস্টগুলো, এই যে আমার কাছে বয়স্ক বিধবা ভাতার লিস্ট আছে, আপনার প্রায় 300-র মতো, আপনার 300-350 অনলাইন করছে। চাহিদা অনলাইন, অনলাইন সরকার, বাংলাদেশ সরকার অনলাইন করতে বলছে। আপনার একটা চিঠিও পেয়েছে? হ্যাঁ, চিঠিও পেয়েছি। এই যে অনলাইন করছে, এই যে 335টা বয়স্ক এবং বিধবা ভাতা অনলাইন করে আমি নাম পেয়েছি 20টা। এখন আমি হিমশিম খাচ্ছি, আমি কাকে দেব? আপনি কাকে দিয়ে, মানে কাকে দিবেন? কাকে দেব? এখন আমি হিমশিম খাচ্ছি। জি, অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। অন্য প্রসঙ্গে যাচ্ছি, সাধারণ মানুষের পারিবারিক সমস্যা, জায়গা জমির সমস্যা, এই সমস্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গ্রাম আদালতের প্রধান হিসাবে এই কাজগুলো আপনি করে থাকেন। বিচার ব্যবস্থাটা কেমন আছে? আমাদের মূল সমস্যা হলো চেয়ারম্যান মেম্বারদের একটা সমস্যা হলো, সবচাইতে বড় ক্রিটিক্যাল জিনিস হলো জায়গা জমির সমস্যা। কিন্তু আমার এলাকায় চুরি, ডাকাতি, রাহাজানি বা ছিনতাই বা মাদক নিয়ে কোনো গ্যামজাম, এটি আমার জয়নগরে আমি নাই। আমি ঘোষণা করে দিয়েছি, রাত্রে 8টার পরে রাস্তাঘাটে কোথাও স্কুল কলেজের কোনো বাচ্চারা মোবাইল নিয়ে থাকতে পারবে না। ইনশাল্লাহ আমি শতভাগ এটা 95% আমি কার্যকর করেছি। আপনি আমার ইউনিয়নের সন্ধ্যার পরে দেখবেন যে কোনো ছাত্র স্কুল হোক কলেজ হোক, রাস্তা 8টার পরে রাস্তাঘাটে কিন্তু তাদের আড্ডা নেই। কারণ আমি মাঝে মাঝে গিয়ে জটিকা অভিযান দিয়ে যাকে পাই তাদের মোবাইলটা নিয়ে আসি, তার অভিভাবককে ডাকি এবং তাদেরকে মুচলেখা দিয়ে আমি ছেড়ে দিই। এটা কিন্তু আমার একটা ফসল। আমি চেয়ারম্যান হওয়ার পর থেকে আমি এই জিনিসটা করি। আমার এলাকায় কোনো র্যাপ নাই, 2-1টা যদি ঘটে সেটা প্রেমজনিত কারণে হয়তোবা ঘটতে পারে, কিন্তু সেটাও একেবারে নিম্নতম 1%। আমি সব কিছুই দমন করতে পারছি। কিন্তু জায়গা জমিনের সালিশটা হলো, আমরা জায়গা জমিনের একটা সালিশ পর্যায়ে আসলে কিন্তু আমি যেটা উপস্থিত থাকি, আমি ইনশাল্লাহ ওটা শতভাগই সফল হই। কারণ আমি একটা জিনিস আল্লাহকে স্মরণ করে বলতে চাই, আমি জায়গা জমিনের সালিশিটা করি একমাত্র আমি বাড়ি থেকে রওনা যাই এবং আল্লাহকে স্মরণ করি যে আল্লাহ, এই জায়গা জমিনের সালিশি যাচ্ছি, আমার স্বজ্ঞান থাকতে আমি যেন কারো 1 ইঞ্চি জমি যেন অন্য কাউকে আমি না দিয়ে আসি। কারণ আমিও তো মাটির নিচে যেতে হবে। আমি যদি কারো মাটি আরেকজনকে দেই, আমি চিন্তা করি যে আমি মারা গেলে হয়তো এই মাটিও আমি নাও পাইতে পারি। এই চিন্তাধারা ধারণ করে আমি জায়গা জমিনের সালিশটা আমি সঠিকভাবে করার চেষ্টা করি। বাংলাদেশ সরকারের অঙ্গীকার মাদক সন্ত্রাস এবং ইফটিজিং মুক্ত একটি বাংলাদেশ করা, সে লক্ষ্যে আসলে বাল্য বিয়েরও কিন্তু প্রচলন গ্রাম অঞ্চলে আছে, সেটা অনেকটা নিরোধের মানে কাছে। আপনার এই এলাকার পরিবেশটা কি? আমার এই এলাকায় বাল্য বিবাহ সম্পর্কে আমি জিরো টলারেন্স, এবং আমার ইউনিয়ন পরিষদ সদস্যরও জিরো টলারেন্স, আমার গ্রাম পুলিশ যারা আছে তারাও জিরো টলারেন্স। আমি চেয়ারম্যান হওয়ার পরে আমি নিজে অনেকগুলো বিয়ে আমি ভেঙে দিয়েছি। আমি যেটা না পেরেছি এটা আমাদের উপজেলা নির্বাহী অফিসার স্যার, তার থেকে হেল্প নিয়েছি এবং তার মাধ্যমেও আমি এটা প্রতিরোধ করার চেষ্টা করছি। তবে আমি এইটুকু বলতে আছি, আমরা কিছুদিনের ভিতরে আমার যে একটা 7 নম্বর ওয়ার্ড আছে, ওই ওয়ার্ডটা আমরা বাল্য বিবাহমুক্ত ঘোষণা করব। ওই হিসাবে আমার ওই ওয়ার্ডটা কাজ চলতে আছে। ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই সেটা করতে পারবো এবং সেই অনুষ্ঠানে আমি আমাদের মহামান্য জেলা প্রশাসক, আমাদের উপজেলা নির্বাহী অফিসার, তাদেরকে আমি ইনভাইট করে আমি সেই 7 নম্বর ওয়ার্ডটা বাল্যবিবাহমুক্ত ঘোষণা করে তার পরবর্তীতে আবার আরেকটা ওয়ার্ড আমি নির্ধারিত করব। এবং আমার এই বর্তমানে আমার
শতকরা 5% হয়তোবা এলাকা হয় না, কিন্তু এইখান থেকে তাদের আত্মীয় স্বজন আছে দূরে কোথাও নিয়ে তারা কিন্তু এটা করে। কিন্তু তারপরে আমার জানা সত্ত্বে আমি যতটুকু জানি, আমার প্রত্যেকটা ওয়ার্ডে ভলান্টিয়ার দেওয়া আছে, আমার প্রত্যেকটা ওয়ার্ডে লোক ফিট করে দিছি আমি, কোথাও যদি বাল্য বিবাহ আমাকে যেন জানায় এবং আমি তাৎক্ষণিক যাই এবং আমি এটা বন্ধ করার চেষ্টা করি ইনশাল্লাহ, এবং আমি এটা 90% সাকসেস হয়েছি। অসংখ্য ধন্যবাদ। মাদকের বিরুদ্ধে আসলে আপনার পদক্ষেপ কি? আমাদের মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। কোনো কাউন্সিলিং করছেন আমি মাদকের বিরুদ্ধে আমি কাউন্সিলিং করছি। আমি মাদকের বিরুদ্ধে যাতে পোলাপাইনে মাদকের দিকে না ঝুঁকে, এই জন্য আমি প্রতি বছর আমার ইউনিয়নে আমি নাইট ক্রিকেট খেলা দিচ্ছি, নাইট ফুটবল খেলা দিচ্ছি। আমি নিজে আমার পকেটের টাকা দিয়া কলেজের পোলাপাইনদেরকে, স্কুলের পোলাপাইনদেরকে ক্রিকেট ব্যাট কিনে দিচ্ছি, ফুটবল কিনে দিচ্ছি, যে তোমরা খেলাধুলার ভিতরে যদি থাকে তাহলে মাদক থেকে তারা দূরে থাকবে। আমি চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমার এলাকায় কিছু সমস্যা আছে, কিন্তু সেটা স্কুল কলেজের পোলাপাইনের ভিতরে নাই। সেটা একটু তাদের চেয়ে বয়স্ক 2-1টা জায়গায় স্পট আছে, কিন্তু আশা করি আমরা অচিরেই এটা আমরা নির্মূল করতে পারবো ইনশাআল্লাহ। আপনার জন্য শেষ প্রশ্ন, জনতার চেয়ারম্যান নাজমুল হাসান বাচ্চু জনতার জন্য কেমন পরিশোধ করতে চান? কিন্তু আসলে সত্যি কথা বলতে কি, জনগণের ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান বানিয়েছে। আমি 11 তারিখে ভোট হয়েছে। এই দক্ষিণ জনগণের মানুষ কখনো জানে নাই যে আমি চেয়ারম্যানই নির্বাচন করব। আমি কখনো কোথাও বলিও নাই যে আমি চেয়ারম্যানই নির্বাচন করব। আমি অন্য লোক দিয়া ফর্ম এনে আমার ফর্ম পূরণ করে তারপরে আমি ঢাকা চলে গেছি, ঢাকা থেকে আসছি। 11 তারিখে ভোট, আমি 30 তারিখে, একমাত্র 30 তারিখে এই দক্ষিণ জনগণের মানুষ জানছে যে আমি নাজমুল হাসান বাচ্চু একজন ক্যান্ডিডেট আছি, চেয়ারম্যান ক্যান্ডিডেট, আমি ভোট করব। আমি মাত্র 9 দিনের চেষ্টায়, রাত দিন 24 ঘন্টা চেষ্টা করে আমি দক্ষিণ জনগণের মাত্র 9 দিনের চেয়ারম্যান হয়েছি। জনতার চেয়ারম্যান এই জন্যই বলে, জনগণ আমাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান বানিয়েছে। এবং কিন্তু সত্যি কথা বলতে কি, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে জনগণ আমাকে চেয়ারম্যান বানিয়েছে, আমি আশা যেইভাবে আশা ছিল আমি সেইভাবে তাদের জন্য করতে পারতেছি না। আমার জন্য কিছু ঘাটতির কারণে, কিছু সরকারের ঘাটতি আছে বা অন্য ঘাটতির কারণে আমি সেটা সেভাবে পূরণ করতে পারতেছি না। কতটা বদ্ধপরিকর আমি যদি কেমন ইউনিয়ন পরিষদ করতে চান? আমি চাচ্ছি আমি একবার ট্রেনিংয়ে গিয়েছিলাম, কিন্তু আমি বারবার মাসিক মিটিংয়ে আমি বারবার উত্থাপন করেছি যে আমরা নতুন, আমরা চাই একটা ইউনিয়ন পুলিশ এবং অন্য ধারা মুক্ত রাখতে, মাদক মুক্ত রাখতে, ইফটিজিং মুক্ত রাখতে, বাল্য বিবাহ মুক্ত রাখতে। কিন্তু আমাদের যেভাবে চাওয়া, আমাদেরকে যদি নিতে হয় তাহলে আমাদেরকে বেশি বেশি করে ট্রেনিং করান এবং আমাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যান। যে সমস্ত ইউনিয়ন পরিষদগুলা আমাদের ইউনিয়ন থেকে অনেক অনেক উন্নত, সেই সমস্ত ইউনিয়ন পরিষদে আমাদেরকে নিয়ে দেখেন। আমরা ওই এলাকার মেম্বার এবং সচিব এবং চেয়ারম্যান সাহেব, তাদের কাছ থেকে আমরা জানি যে আপনার এই কাজটা আপনারা কিভাবে করেছেন, আপনার ইউনিয়নটা আপনি কিভাবে করেছেন। আমরা তাদের কাছ থেকে শিখে আমরা আমার ইউনিয়নটাকে, তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমার ইউনিয়ন পরিষদটা আমরা সেইভাবে সাজাই। আমার ইউনিয়ন পরিষদে আমরা গ্রাম কমিটি করতে পারি, আমার সালিশ বিচার আমার গ্রামের আমি একটা কমিটি করে দিতে পারি যে এই গ্রামটা, যে আপনারা মুরব্বী, আপনারা এই গ্রামে ভালো মন্দ মরা অসুখ বিসুখ যা হয় আপনারা করবেন। আমার ইচ্ছা আছে আমি আমার ইউনিয়ন পরিষদে একটা অ্যাম্বুলেন্স আনি, আমার ইউনিয়ন পরিষদে আমার ইউনিয়নের কোনো রোগী অসুস্থ হয়ে গেলে আমি সেটা সেবা দেই। আমার ইচ্ছা আছে আমার ইউনিয়ন পরিষদে আমি একটা অস্থায়ী ডাক্তারি ক্যাম্প করি, ডাক্তার আনি, আমার রুম বরাদ্দ আছে। কিন্তু সত্যিকার অর্থে কি আমরা
সেই সহযোগিতাটুকু পাচ্ছি না। কিন্তু আমার ইচ্ছা আছে যে আমার দৌলতখার ভিতরে এই দক্ষিণ জনগণ ইউনিয়ন হবে একটা মাদক মুক্ত, বাল্য বিবাহ মুক্ত, সন্ত্রাস মুক্ত, ইফটিজিং মুক্ত একটা ইউনিয়ন। এবং আমি ঘোষণা দিয়েছিলাম নির্বাচনের সময়, আমি বলেছিলাম যে দক্ষিণ জনগণ আমি যদি চেয়ারম্যান হই তাহলে একটা মডেল ইউনিয়ন হিসাবে আমি এটা গড়ে তুলব। কিন্তু সত্যিকার অর্থে ওইখান থেকে আমি এখনো ওই আশানুরূপ কিছু পারতেছি না। তার কারণ আমার যেইভাবে আমাদের বরাদ্দ স্বল্পতার কারণে আমি পাচ্ছি না। যেমন আমার ইউনিয়নে 2-3টা ওয়ার্ড আছে নদী শিকস্তি এলাকা, তারা নদী ভাঙ্গা, তাদের নিম্নতম একটু জায়গা নাই, যে যতটুকু আছে ততটুকুই। আমার একটা স্বপ্ন আছে, আমি স্বপ্নটা আমি পূরণ করতে পারবো ইনশাল্লাহ। আমি চাচ্ছি আমার ইউনিয়নে গরিব অসহায় যে সমস্ত মানুষ মারা যাবে তাদের জন্য একটা জায়গা নির্ধারণ করে সরকারি যদি কোনো জায়গা পাই, আমি এটা আমার উপজেলা নির্বাহী অফিসারের সাথেও আলাপ করেছি, আমার শ্রদ্ধেয় ভূমি এসিলেন্ট মহোদয়ের সাথে আলাপ করেছি। আমি বলছি যে আমাকে কতটুকু জায়গা দেন, বা যদি আমার ওইভাবে পাই ইনশাল্লাহ আমি একটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ একেবারে ছোট ছেলে শেখ রাসেল কবরস্থান নামে একটা কবরস্থান তৈরি করে দিব, যে কবরস্থান আমার ইউনিয়নে, যেই কবরস্থানে অসহায় গরিব দুঃখী মেহনতি মানুষের আমি কবর দিতে পারবো ইনশাল্লাহ। আমার এই একটা স্বপ্ন আছে। আপনি ভালো থাকবেন, শুভকামনা। আপনিও ভালো থাকবেন, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।